হ্যালো। তোপ মাইয়া সালাম কই? থতমত খেয়ে গেল ফারা। ছোট্ট করে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার লজ্জা করে না আমাকে ফোন করছেন? চিৎকার কম, নাহলে ফিরে এসে গলা টিপে দেব। শিথিল হুমকিতে দমে গেল ফারা। অপর প্রান্তের লোকটা নিঃশব্দে হাসছে। মিসেস শেখ, হাত চেক করুন। মিসেস শেখ খুব আদুরে একটা ডাক। তাদের নিকটে এসে এমন আদুরে ডাক শুনলে গলে যায় ফারা। নিজের হাত দুটো চেক করতে লাগলো ফারা। আবিষ্কার করলো দুটো সুন্দর বাড়া। চমকে ওঠে ফারা। সেদিন সকালে উঠে হাতে এগুলো দেখেছিল। সে ভেবেছিল হয়তো রুবেনা শেখ দিয়েছে। পছন্দ হয়েছে মিসেস শেখ? আপনি নিতান্তই অসভ্য লেফটেন্যান্ট সাহেব। অনুমতি ব্যতীত আমার হাত ধরেছিলেন। বিরক্ত হলো তাসফিন। ক্ষিপ্ত মেজাজে বলে, চিৎকার পছন্দ নয় মোটেও, আস্তে কথা বলো। মুখখানি চুপসে গেল ফারার। ফের গম্ভীর স্বরে বলল তাসফিন, আমার উপর রাগ করা তোমার জন্য বারণ আছে সুখ। রাগ করতে পারবে না তুমি, সে যতই অন্যায় করে, কারণ স্রষ্টা আমার সব সুখ তোমার মাঝে দিয়েছে। ফারা চুপ করে বসে আছে। অকস্মাৎ তাকে অবাক করে দিয়ে তাসফিন হিসহিসিয়ে বলল, মিসেস শেখ, চিৎকার করে কথা বলে কণ্ঠলারিতে কামড় দেব। চমকে ওঠে ফারা। আচ্ছা, এখন তো সে দূরে আছে, তাহলে একটু বকলে কি কিছু করতে পারবে? যেই ভাবনা সেই কাজ। রাগিনী হয়ে চট করে বলল, আপনি না ভীষণ খারাপ কমান্ডার। সামনে থাকলে আপনাকে এক ঘুষি দিয়ে নাক ফাটিয়ে দিতাম। ফিচড়ে হাসে তাসফিন। কি বলবে এই মেয়েকে? উফ, এতটা বাচ্চামো কি তার করা উচিত? তাসফিন যে অন্যরকম কিছু অনুভব করছে। হাত আস্তে থাকবে তো ম্যাডাম? দেখা গেল আপনার হাত থেকে শুরু করে আস্তে আস্তে উপরের দিকে উঠে এলাম। দম বন্ধ হয়ে আসার উপক্রম ফারার। কাকে দেখছে সে? ইস, কি লুচু তার স্বামী! বেমালুম ভুলে গেছে লোকটাকে টাইট দিতে গিয়ে নিজেই বেফাঁসে পড়ে যায়। আকাশটা ঘন কালো, যেন এক অদৃশ্য চাদরে ঢাকা পড়ে গেছে সব কিছু। চারপাশ নিস্তব্ধ। শুধু দূর থেকে ভেসে আসা ঝিঝি পোকার শব্দ যেন রাতের সঙ্গীত হয়ে বাজছে। চাঁদ নেই, তারা লুকিয়ে আছে মেঘের আড়ালে। আর বাতাসে ভাসছে এক অদ্ভুত শূন্যতা। হালকা শীতল বাতাস গায়ে এসে লাগছে। এক অদ্ভুত স্নিগ্ধতা এনে দিচ্ছে মন জুড়ে। রাস্তার বাতিগুলো টিম টিম করে জ্বলছে, যেন ক্লান্ত চোখে রাতের নিস্তব্ধতা দেখছে। দূরের কোনো বাড়ির জানালা হয়ে ক্ষীণ আলো বেরিয়ে আসছে, কিন্তু তার চারপাশের অন্ধকার এত গভীর যে সেই আলো যেন হেরে যাচ্ছে। জানালার কাছে চুপটি করে বসল ফারা। নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে অপর প্রান্তের ব্যক্তিটি। অনেকক্ষণ ধরে চলছে নীরবতা। নীরবতা ভেঙে ফিসফিসিয়ে কেউ বলল, মিসেস শেখ। উত্তর কি করবে ফারা? কি করা উচিত? আপনার হাত স্পর্শ করুন আবার। চমকায় ফারা। আর তো কিছু নেই, শুধু বালা দুটো ব্যতীত। হাতে কিছু নেই তো। বিস্ময় নিয়ে সুদ হয় ফারা। দুষ্টু হাসল তাসফিন। নিশাতুর কণ্ঠে বলল, ভেজে ভেজে ভাব অনুভব করো সুখ। তোমার হাতে গভীর চমক আছে, তোমার উপর শুয়ে আছে। এত চটপট করছে কেন? উফ, আমার আদর করতে বাধা দিচ্ছ। তীব্রভাবে সর্বাঙ্গ ঝাঁকুনি দিয়ে উঠল ফারার। কি ভাবনা! লোকটা এত দূর ভাবছে, এরকম দুষ্টু ভাবনা। চট করে হাত সরিয়ে ফেলল ফারা। এবার কণ্ঠনালীতে হাত স্পর্শ করুন। বিদ্যুৎ স্পষ্ট মতো চোখ দুটোতে বিস্ফোরণ ঘটে ফারার। আপনি কি সব বলছেন? কণ্ঠনালী প্রচণ্ডভাবে কাঁপছে। এভাবেও হাসল তাসফিন। যা বলছি করো। কম্পিত হচ্ছে কবুতরি পেল। কিছু নেই তো। টান টান হয়ে বিছানায় শুয়ে পড়ে তাসফিন। অনুভূতি অন্যরকম। দৃষ্টি বুলিয়ে দেখো, লালচি রঙে আমার দেওয়া দুষ্টে গেছ। খুব করে একটা বাজে কামড় দিয়েছে রাতে। তুমি তো বারবার বলছিলে আমাকে আপনার বুকের ভেতর নিয়ে নিন লেফটেন্যান্ট সাহেব।
আমি পারছি না দূরে থাকতে। আরও কত কি। আর সবচেয়ে আশ্চর্যজনক কথা হচ্ছে তোমার ইস, থামিয়ে দিল ফারা। তাসফিনকে কণ্ঠনালীর ঠিক নিচে ছোট্ট টকটকে লাল চিহ্ন দেখে চোখ ছানা বড়া হয়ে গেল ফারার। এটা কখন হলো? সে তো ব্যথা পায়নি। এটা কিসের দাগ? মিসেস মিসেস আসলে বলবো কিসের দাগ। ঠিক আছে, নাকি এখনই শুনবে? আচ্ছা, অপেক্ষা করানো দরকার নেই, এখনই বলছি। রাতে তোমার ওড়না ছিল আমার হাতে, আর আমার ঠোঁট ছিল তোমার গলায়। এরপর পাগল পাগল উন্মত্ততা, সে চাহনি, অনুভূতি। ঠিক তারপরেই তোমার চট করে ফোনটি কেটে গেল। বিস্ময়কর সবটা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ফারা। এটা কিসের দাগ? কিয়ৎক্ষণ কি একটা ভেবে চরম পর্যায়ে অবাক হলো। কি বলছে এই লোকটা? অবাকের পর অবাক হচ্ছে। কি ঠোঁট কাটা রে বাবা, এর আগে তো এমন ছিল না। রৌদ্রস্নান দুপুরে পথ যেন আগুনের আঁচে পুড়তে থাকা এক ফালি স্বর্ণরেখা। খাঁ রোদে পথের ধুলো যেন গনগনে কয়লার মতো উষ্ণ, যার ওপর দিয়ে হেঁটে গেলে পায়ের তলার দহন টের পাওয়া যায়। আশেপাশের গাছপালা যেন নীরব হয়ে গেছে, পাতাগুলো রোদের তাপে ঝিমিয়ে পড়েছে। মাঝে মাঝে শুকনো পাতা খসে পড়ে, ধুলো উড়িয়ে নিয়ে যায় হালকা হাওয়া। পথের পাশে ছায়াহীন ঘাসগুলো রোদের উত্তাপে বিবর্ণ হয়ে গেছে। কোথাও কোথাও পথের ধারে শুকিয়ে ফাটা মাটি দেখা যায়, যেন রোদ তাকে চিরে ফেলেছে। ফাঁকা রাস্তায় এক আটটা ছায়া খুঁজে ক্লান্ত পথিক আশ্রয় নেয়। গাছের গোড়ায় বসে ঘাম মুছে নেয় হাতের চিলতে কাপড়ে। দূরে কোথাও একটা কাক তৃষ্ণায় কর্কশ স্বরে ডেকে ওঠে। পাশের কোনো শুকনো ডোবা থেকে ব্যাঙের লুকিয়ে থাকা ডাক শোনা যায় ক্ষীণ স্বরে। বাতাস পর্যন্ত যেন ক্লান্ত, অলসভাবে এক চিলতে গরম হাওয়া নিয়ে আসে, যা শরীরে লাগলেই অস্বস্তি বাড়িয়ে তোলে। ফারাকে বগল দাবা করে নিয়ে যাচ্ছে ঝুমুর। তাসফিনের করা হুকুম যাতে ফারাকে তার কলেজে ভর্তি করানো হয়। ঝুমুর এ বছরে অনার্সের 3য় বর্ষের ছাত্রী। ফারা যদি তার কলেজে ভর্তি হয় তাহলে সুরক্ষিত থাকবে। সৌহার্দ্যকাল সকাল সকাল গিয়ে ফারার সব কাগজপত্র নিয়ে চলে এসেছে কৃষ্ণপুর থেকে। খচ্চর বেড়া তাকে শান্তি দিচ্ছে না। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে ফারার। বিয়ে হয়েছে এসেছে 3-4 দিন হলো সবে, এর মধ্যেই পড়ার ভূতটা ঘাড়ে চাপিয়ে দিতে চাইছে এই লোক। মুখের শোচনীয় অবস্থা দেখে হাসি পাচ্ছে ঝুমুরের, কিন্তু সশব্দে হাসটোরা মৃদু স্বরে হেসে শুধোয়। মন খারাপ ছোট ভাবি? একরাশ বিরক্তি নিয়ে বলে ওঠে ফারা। তোমার ভাইয়ের আমার শান্তি সহ্য হয় না আপু। অট্ট হাসিতে ফেটে পড়ে ঝুমুর। বিনুনি টেনে দেয় ফারান। আহা কষ্ট। দেখো ভাইয়া কিন্তু যা করছে তোমার ভালোর জন্যই করছে। চিকন নাকের ডগা ফুরে ওঠে ফারান। কজু করছে, এই ভালোটা কিছুদিন পরে করলে কি হতো? জীবনটা প্যারাময় কেন বানিয়ে দিচ্ছে? ঝুমুর বেশ বুঝতে পারছে ফারার পড়াশোনার প্রতি আগ্রহ খুব একটা নেই, তবে তাসফিনের আদেশ অনুসারে তাকে পড়ানোর দায়িত্ব ঝুমুরের উপরেই দিয়েছে। হুম, এরকম বললে তো হবে, করলে তো হবে না। ভাইয়া ফিরলে খবর আছে। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে ফারার। এ কোন মুসিবতের ভেতরে পড়ল সে? বউ ফেলে চলে যাওয়া স্বামী আবার পড়াশোনা নিয়ে পড়েছে। উফ, এগুলো মানা যায় না। কলেজ প্রাঙ্গণে প্রবেশ করতেই ঝুমুর নিজ দায়িত্বে তাকে ভর্তি করিয়ে দিল। ফারা চাইলে আজ থেকেই ক্লাস করতে পারে। এই তো গতকাল নাকি ওদের নবীনবরণ অনুষ্ঠান হবে। চারদিকটা সাজানো গোছানো হচ্ছে। মনে পড়ে যাচ্ছে স্নেহার কথাটা। মেয়েটা নেই, মন ভারী হচ্ছে তার। ইস, স্নেহাও যদি একসাথে থাকতো তাহলে মন আঙিনায় খারাপ লাগারা ভিড় জমিয়েছে। ছোট ভাবি এখানেই দাঁড়িয়ে থাকো, আমি এক্ষুনি আসছি। চমকালো ফারা, ব্যতিব্যস্ত হয়ে বলল। কোথায় যাচ্ছ আপু? তুমি দাঁড়াও, ফর্ম পূরণ করে অফিস রুমে জমা দিয়ে আসি। ফারা কথা বাড়ালো না, চুপটি করে বেঞ্চে বসে পড়ল।
ঝুমুর হাতের ফর্ম নিয়ে এগিয়ে গেল অফিস রুমের দিকে। হ্যালো বিউটিফুল লেডি। পুরুষালী কণ্ঠস্বর ঘাবড়ে গেল ফারা। চকিতে দৃষ্টি ঘুরিয়ে সেদিক পানে চাইল। হলুদ রঙা টি শার্ট জড়িয়ে এক পুরুষ কাঁধে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। দেখে বোঝাই যাচ্ছে ফারার থেকে বয়সে অনেকটা বড় হবে। আমাকে বলছেন? খানিকটা অস্বস্তি নিয়ে শুধয় ফারা। প্রত্যুত্তরে চমৎকার হাসি উপহার দিল সেই অচেনা পুরুষ। জি, এখানে তুমি ছাড়া তো আর কাউকে দেখছি না। অকস্মাৎ তুমি সম্বোধনটা মোটেও পছন্দ হলো না ফারার। ঠিক আছে, বুঝলাম, তবে আপনি কি আমার পরিচিত? দুদিকে মাথা নাড়িয়ে না বলল সেই পুরুষ। অদ্ভুত হাসল ফারা, বিদ্রোহী কণ্ঠে বলল, আমি যতদূর জানি একজন অপরিচিত যে কাউকে, সে মেয়ে হোক বা ছেলে, তাকে কখনোই প্রথম সাক্ষাতেই তুমি বলা যায় না। যেহেতু আপনি আমাকে চিনেন না আর না আমি আপনাকে চিনি, সেই হিসেবে আমাকে তুমি বলাটা মোটেও পছন্দ হলো না। সামনে সুদর্শন পুরুষ অবাক নেত্রে তাকালো, এগিয়ে এলো 2 কদম। আয় হায়, ছোট মেয়ে তো ফায়ার বক্স। কপালে কিঞ্চিত ভাঁজ পড়ল ফারার। বাই দ্য ওয়ে, আমি আদ্র, তুমি? থ্যাঙ্কস, বাট আমি আমার নাম বলতে ইচ্ছুক নই। হাতের ব্যাগটা তুলে অফিস রুমের দিকে এগোতে লাগলো ফারা। পেছনে দাঁড়ালো আদ্র, বলে ওঠে, হি লিসেন, তুমি তো এখানে পড়ছো, তাহলে আবার দেখা হবে। অদ্ভুত বিহেভিয়ারগুলো ভীষণ বিরক্তকর লাগছে ফারার নিকটে। গায়ে পড়া মানুষগুলো মোটেও পছন্দ নয় তার। দেখছে, কথা বলতে চায় না, তারপরেও জোর করে কথা বলতে এসেছে যত সব। বিষণ্ণ বিকেল, আকাশে সূর্যের আলো ফিকে হয়ে আসছে। চারপাশে যেন এক ধরনের ম্লান সোনালি আভা ছড়িয়ে পড়েছে। বাতাসের স্পর্শে আছে ক্লান্তির ছোঁয়া। গাছের পাতাগুলো নরম বাতাসে ধীরে ধীরে দুলছে। একাকী রাস্তা ধরে হেঁটে চলা কেউ, মাথা নিচু করে হয়তো পুরনো কোনো স্মৃতির ভেতর ডুবে আছে। দূরে কোথাও একা একটা পাখি কেবল করুণ স্বরে ডাকছে, যেন হারিয়ে যাওয়া দিনের গল্প শুনিয়ে যাচ্ছে। নদীর জলও আজ শান্ত, ঢেউয়ের কোলাহল নেই, শুধু ধীর গতিতে বয়ে চলা। কোথাও হয়তো একটা শুকনো পাতা হঠাৎ করেই মাটিতে ঝরে পড়ছে। তার শব্দটুকু যেন এই নিস্তব্ধতার মাঝ আরও গভীর শূন্যতা এনে দিয়েছে। খাবার শেষে উঠে দাঁড়ালো ফারা। প্লেটগুলো নিজ দায়িত্বে ধুয়ে দিচ্ছে সে। সকাল থেকে 2 বার ফারা তাসফিনকে কল করেছে, অথচ লোকটা রিসিভ করেনি। মনটা কেমন লাগে। মনে মনে বদ লোকটাকে আচ্ছা করে বকেছে সে। একবার আসুক, কথাই বলবে না ফারা। রাত বিরাতে 2 হাত ভর্তি মেহেদি দিয়ে বসে আছে ফারা। মেয়ে মানুষ একটু আধটু তো শখ আহ্লাদ থাকবেই, কিন্তু কথা হচ্ছে হুট করে 2 বোন 2 হাত এমন ভর্তি করে মেহেদি লাগিয়ে দেওয়ার কারণ খুঁজে পেল না ফারা। আচ্ছা, কাল কি কোনো অনুষ্ঠান আছে? মুখ তুলে তাকায় নূপুর। হ্যাঁ, খুব বড় অনুষ্ঠান আছে। শ্বশুরবাড়িতে থাকা সত্ত্বেও অনুষ্ঠান সম্পর্কে জানতেই পারেনি। এমা আপু, আমাকে তো কিছুই বললে না। বোকা নেত্রে পল্লব ঝাপটায় ফারা। হেসে ফেলল ঝুমুর। আরে বলো না, কি উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে? জামাই আসবে, তোমার জামাই। এটার থেকে বড় অনুষ্ঠানের উপলক্ষ চাই নাকি? ঝুমুরের কথায় মন কাননে অদ্ভুত ঝড় উঠেছে। এই তো সপ্তাহখানেক আগেই গেল লোকটা, তাহলে ফিরছে কেন আবার? স্বামীর প্রত্যাবর্তনের খবর শুনে কিশোরী বধূর হৃদয়ে যেন এক অদ্ভুত আলোড়ন বয়ে যায়। বুকের গভীরে কোথাও এক ঝড়ের আভাস, অথচ সে ঝড়ে নেই কোনো বিধ্বংসী তাণ্ডব, বরং আছে অস্থিরতার এক মধুর স্পন্দন। প্রথমে অবিশ্বাস, সত্যি কি ফিরছেন তিনি এতদিন পর? প্রিয় মানুষটির সান্নিধ্যের স্বপ্ন যেন বাস্তব হতে চলেছে। এই ভাবনাতেই তার শিরায় শিরায় ছড়িয়ে পড়ে শিহরণ। 2 হাতে মুখ ঢেকে লজ্জায় লুকায় সরা, চোখের তারায় খেলে যায় অজানা এক উচ্ছ্বাস। তারপর অপেক্ষা,
প্রতিটা মুহূর্ত যেন দীর্ঘায়িত হয়ে যায়। প্রতিটা নিঃশ্বাসে কেবলই অনুভূত হয় এক অপরিচিত ব্যাকুলতা। ঘর দৌড় পরিপাটি করতে গিয়ে হাত কাঁপে, আয়নার সামনে দাঁড়িয়ে বারবার দেখে নিজের মুখ। কিশোরী বধূর মনে তখন একসঙ্গে জাগে শঙ্কা ও আনন্দ, লজ্জা ও উচ্ছ্বাস। স্বামীর সান্নিধ্য কেমন হবে? এতদিন পরও কি সে তার আগের মতোই? এই ভাবনাগুলোর মাঝে সে ধীরে ধীরে এগিয়ে যায়, বুকে এক অদ্ভুত আলোড়ন নিয়ে, এক অদ্ভুত টান। লজ্জায় আড়ষ্ট হয় মুখশ্রী। নিজ হাতের মেহেদি দেখে বুকের ভেতর দুরু দুরু অনুভব করে ফারা। ইস, ফিরলেই তো বলবে। স্বপ্ন এনেছি কুড়িয়ে, রেখে যে নয়তো দেউরিয়ে। কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে, রেখে যে নয়তো দেউরিয়ে। ও আমাদের প্রেমের পরোয়ানা জারি হয়ে গেছে অনেক আগে। ও পিয়া রে পিয়া, আয় না একটু কাছে। ও পিয়া রে পিয়া, একটা গল্প বলার আছে। ও পিয়া রে পিয়া, আয় না একটু কাছে। ও পিয়া রে পিয়া, একটা গল্প বলার আছে। ম্যাডাম, আমার জন্য কি গাঢ় লাল রঙে হাত সাজিয়েছেন? ইস, তখন ফারা কি বলবে? আচ্ছা, এতগুলো দিনে কি তাসফিন একটি বারও তাকে মনে করেনি? হয়তো করেনি। শয়তান পুরুষ না হয়, শুধু শয়তান নয়, ঠোঁট কাটা লোক। না হলে কেমন কেমন কথা বলছিল সেদিন ফোনে। রুবিনা শেখ বিছানায় বসে আছেন। ছেলে আসবে কাল, ওনার সেই আনন্দ আর ধরে না। চুপিসাপে ওনার রুমে গেল ফারা। ফারাকে দেখে মনটা ভালো হয়ে গেল ওনার। আয় আম্মু আয়। মিষ্টি হেসে এগিয়ে গেল ফারা। দুহাত ভর্তি মেহেদি দেখে হাসেন তিনি। কি সুন্দর দেখাচ্ছে, একদম নতুন বউ। লজ্জায় নুয়ে গেল ফারা। আলমারি থেকে একটা শাড়ি বের করে তাকে দিল রবিনা শেখ। এ নে, এটা কালকে পরিস কেমন? শেখ শাড়িটা উল্টে পাল্টে দেখে ফারা বেশ পছন্দ হয়েছে তার। অনেকদিন ধরে আকাশ যেন আগুন ঝরাচ্ছে। সূর্যের তীব্র তাপে বাতাসও উষ্ণ হয়ে উঠেছে, যেন আগুনের লেলিহান শিখা ছুঁয়ে যাচ্ছে চারপাশ। গাছের পাতাগুলো বিবর্ণ হয়ে ঝিমিয়ে পড়েছে। রাস্তায় হাঁটতে গেলে মনে হয় পায়ের নিচে লোহার পাতা বেছানো। সারা শহর জুড়ে একটা ক্লান্ত নিস্তব্ধ আবহ। তারপর দুপুরের দিকে হঠাৎ করেই বাতাস বদলে যেতে শুরু করেছে। আকাশের কোণে কোণে কালো মেঘ জমতে শুরু করে। সেই গুমোট গরমের মাঝে হালকা একটা ঠান্ডা বাতাস বইতে শুরু করে, যেন প্রকৃতির নিঃশ্বাস। মুহূর্তের মধ্যেই দিগন্ত জুড়ে কালো মেঘের রাজত্ব। গাছের ডালপালা দুলতে থাকে, ধুলো উড়ে উঠে রাস্তায় এক ধরনের অদ্ভুত শোর তোলে। আচমকাই শুরু হয় টিপটিপ বৃষ্টি। প্রথমে কয়েক ফোঁটা জল পড়ে ধুলো ভরা মাটির গায়ে। সাথে সাথে মাটির বুক থেকে বেরিয়ে আসে এক টুকরো স্নিগ্ধ গন্ধ। সেই গন্ধ যেন এক মুহূর্তে সমস্ত ক্লান্তি মুছে দেয়। এরপর ধীরে ধীরে ফোঁটা ফোঁটা জল পড়ে ঝরে পড়ে, যেন আকাশ থেকে এক মায়াবী ছন্দ নেমে আসছে। বন্ধ ঘরে চুপচাপ দাঁড়িয়ে আছে ফারা। সে বাইরে যাবে না। ওই তো একটু আগেই জানালা দিয়ে উকি দিয়ে দেখেছে সেই সফেদ গাড়িটা। সে ফিরেছে। ইস, ফারা কেন এত লজ্জা পাচ্ছে? লজ্জার কিছু নেই। সফেদ শার্ট এবং তার সঙ্গে গাঢ় নীল রঙা জিন্স প্যান্ট। গাড়ি থেকে নেমেই ছাতাটা মেলে ধরে। টুপটুপ বৃষ্টি পড়ছে। ভেজা জুতো জোড়া আরও খানিকটা ভিজে গেল। পা বাড়িয়ে এগিয়ে চলল সামনে। সদর দরজার সামনেই দাঁড়িয়ে আছেন রবিনা শেখ। ছেলেকে দেখে ওনার হাসি রীতিমতো উপচে পড়ছে। আলগোছে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে তাসফিন। মিস্টার ডার্লিং। হেসে ফেলল রবিনা শেখ। তৎক্ষণাৎ আগমন ঘটে রিজওয়ান শেখের। ওই, আমার বউকে ডার্লিং ডাকছো বেয়াদব? সহসা হেসে ফেলল তাসফিন, বাবাকে আলিঙ্গন করে খুবই সম্মানের সহিতে। তোমার বউ আমার কোলে যাবো, তাই কথাবার্তা সাবধানে বলবে।
চক্ষুদয় সুচালু করে তাকালো। তুমি সাবধান, নিজের বউয়ের কাছে যাও। উফ আব্বু। চমৎকার হাসল রেজওয়ান শেখ। এসো ভেতরে। মিস্টার রিজওয়ান শেখ, ফিলিং জেলাস? ছেলের কথায় টনক নড়ে ওঠে রেজওয়ান শেখের। চোখ পাকিয়ে তাকালেন তিনি। ওষ্ঠ বাঁকিয়ে হাসল তাসফিন। দুজনের কাণ্ড দেখে হু হু করে হেসে উঠলেন রোবেনা শেখ। রাইমা শেখ এগিয়ে এসে ছেলেটাকে আদুরে জড়িয়ে নিলেন। সৌহার্দ্য মৃদু হেসে সবার সাথে ভাব বিনিময় করে রুমে চলে গেল। কেমন আছো চাচি? মলিন হাসেন রাইমা শেখ। মৃদু স্বরে বলেন, আমি ঠিক আছি। তাসফিন, তুই কেমন আছিস? এই তো ভালো। চাচা কোথায়? ও তো কাজে বেরিয়েছে। তাসফিন আর কিছু বলল না। নীরব রাত, চারপাশ নিস্তব্ধ, যেন বাতাসও নিঃশব্দে বইছে। একাকী এক আগন্তুক ধীর পায়ে এগিয়ে যাচ্ছে অন্ধকার গোডাউনের দিকে। তার জুতোর ঠক ঠক শব্দ নীরবতা ভেঙে দেয়, প্রতিধ্বনি তোলে দেয়ালের গায়ে। গোডাউনের বিশাল লোহার দরজার সামনে দাঁড়িয়ে মুহূর্তকাল থামে সে, যেন কিছুর অপেক্ষায়। তারপর দরজাটা ধীরে ধীরে ঠেলে ভেতরে প্রবেশ করে। অন্ধকারে মিশে থাকা নিঃশ্বাসের শব্দ শোনা যায়। ভেতরে আরেকজন আছে। ছায়ার গভীরে লুকিয়ে থাকা সেই অচেনা সত্তা প্রতীক্ষা করছিল তার, নাকি সেও অজানার আতঙ্কে জমে আছে। লোকটি ভেতরে ঢুকতেই দরজার কপাট ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, যেন বাতাস ও নিঃশ্বাস আটকে রেখেছে ঘরটা স্বেতসেতে দেয়ালের গায়ে ছোপ ছোপ দাগ। কোণ ঘেঁষে পড়ে থাকা কাঠের বাক্সগুলো কালের সাক্ষী হয়ে নিশ্চুপ দাঁড়িয়ে আছে। হঠাৎ কোথাও যেন একটা সামান্য নড়াচড়ার শব্দ হয়, শ্বাস টেনে নেওয়ার মতো ক্ষীণ অথচ স্পষ্ট। লোকটি থমকে দাঁড়ায়। কে? তার কণ্ঠস্বর গভীর কিন্তু শান্ত। অন্ধকারের ভেতর থেকে আরেকজন ধীরে ধীরে সামনে আসে। ম্লান আলোয় মুখটা স্পষ্ট হয়, চোখ দুটো সতর্ক, মুখের রেখাগুলো কঠোর। তুমি এসেছো? প্রশ্নটা বাতাসে ভেসে থাকে, উত্তরের অপেক্ষায় যেন চারপাশের নীরবতা আরো ঘনীভূত হয়ে ওঠে। তুমি ডেকেছো এখানে? বন্ধ ঘরে থাকা দ্বিতীয় লোকটি হাসল। তার হাসি বাড়ি খাচ্ছে দেয়ালের পিঠে। আমার জিনিসগুলো কোথায়? আতঙ্কে কপালে ঘাম জমেছে প্রথম লোকটির। তুমি তো জানোই কি হয়েছে। আমি চেষ্টা করেছিলাম কিন্তু তা তো সম্ভব হয়নি, তাই তো। আর সেটা কার জন্য? ওই নিবিদের জন্য? হ্যাঁ। দেখো, তুমি টেনশন করো না, আমি সবটা সামলে নেব। জাস্ট কিছুদিন সময় লাগবে। তর্জনী আঙুলের ইশারায় তাকে যেতে বলল। ইজি চেয়ারে বসে আছে দ্বিতীয় লোকটি। মস্তিষ্ক ডুবে আছে নিছক ভাবনায়। অস্ত্র চাই, সেগুলো দিলেই টাকা আসবে। আর তা মোটেও হতে দিচ্ছে না ওই অফিসারগুলো। কিন্তু সে তো সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। খুব শীঘ্রই হ্যাস্ত করেই ছাড়বে। আর যাকে দায়িত্ব দিয়েছে সে যদি না পারে, তাহলে তাকেও শেষ করে দেবে আগন্তুক। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে। চারপাশ নিস্তব্ধতার চাদরে ঢাকা। দূর অন্ধকারের গহ্বরে ঘুমিয়ে আছে শহর। কেবল বৃষ্টির একটানা ঝরঝর শব্দ বেজে চলেছে, যেন ক্লান্তিহীন এক সুর। গাছের পাতায়, জানালার কাছে, ছাদের কার্নিশে জলকণারা ঝরে পড়েছে অনবরত। পথঘাট ভিজে চকচক করছে। স্ট্রিট লাইটের আলোয় জলে প্রতিফলিত হচ্ছে এক রূপকথার মায়াবী আভা। দূরে কোথাও বাজপনে মুহূর্তের জন্য বিদ্যুতের ঝলকানিতে উদ্ভাসিত হয় চারদিক। তারপর আবার গভীর অন্ধকার গ্রাস করে সবকিছু। খট করে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো তাসফিন। বিছানায় বসেছিল ফারা। চোখাচোখি হয় দুজনের। বাইরে তখনও বৃষ্টি ঝরছে, একটানা থেমে থেমে, কখনো প্রবল কখনো মৃদু। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে, অথচ বন্ধ ঘরের ভেতর দুজন মানুষ নীরব অথচ স্পষ্ট অনুভূতিতে বাঁধা। একটা ছোট্ট বাতি জ্বলছে কোণের টেবিলে। তার ক্ষীণ আলোয় মানুষের ছায়ারা লম্বা হয়ে পড়েছে দেয়ালে। জানালার কাছে বৃষ্টির ফোঁটা লেগে এক অদ্ভুত সঙ্গীত বেঁধেছে, যেন বাইরে প্রকৃতি কথা বলছে আর ভেতরে দুটি হৃদয় চুপচাপ শুনছে সেই ভাষাহীন সুর। তাদের চোখে কোনো তাড়াহুড়ো নেই,
ঠোঁটের কোণে অজানা এক নীরবতা। হয়তো কিছু বলার আছে, হয়তো কিছুই বলার নেই। সময়ের হিসাব মুছে গেছে। এ যেন এক স্থির মুহূর্ত, যেখানে কেবল তাদের শ্বাস প্রশ্বাসের শব্দ আর বৃষ্টির একঘেয়ে ছন্দ। কি ম্যাডাম, লুকে লুকে আছেন কেন? হাসকি টোনে বলা কথাটা তীব্রভাবে কর্ণ স্পর্শ করল। কণ্ঠনালী কাঁপছে ফারার। তার কি করা উচিত? পাশ কাটিয়ে ব্যালকনিতে এগিয়ে গেল ফারা। সফেদ পর্দাগুলো দুলছে। বৃষ্টির ঝাপটা এসে বারবার ছুঁয়ে দিচ্ছে তাকে। ভুল করে ফেললো। ইস, এই ফারা তুই এত গাধা কেন বলতো? এই যে ম্যাডাম, শুনুন তো। ডাকবেন না একদম, আমি কিন্তু আপনাকে আজকে মেরেও দিতে পারি। পিছলে হাসে তাসফিন। শার্টের স্লিভ গোটায় ধীরে ধীরে টান টান হয়ে দাঁড়ালো। গলা খাকারি দিয়ে এগোতে এগোতে বলল, আমাকে মারার সাহস আছে তো? অবশ্য থাকার কথা, যেহেতু একজন লেফটেন্যান্ট কমান্ডারের ওয়াইফ তুমি। মুখ বাঁকালো ফারা। খুঁজে পেল না কি করবে না কি বলবে। অহেতুক ব্যালকনিতে থাকা টপগুলো ওপরে তুলতে লাগলো। আপনি সবসময় একই কাজ করেন লেফটেন্যান্ট সাহেব। প্রথম দিন যেটা করেছেন, দ্বিতীয় বিয়ের দিনেও একই কাজ করেছেন। আপনি কি ভাবছেন আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি? কখনো না। চলে যান আপনি। ম্যাডাম, রুমটা কিন্তু আমার, দখল করে বসে আছেন আপনি। থতমত খেয়ে গেল ফারা। ফুরেই বসেছে রুমটাই পচা পুরুষের। ঠিক আছে, আমিই চলে যাচ্ছি। মুখ বাঁকিয়ে ব্যালকনি থেকে আসতে লাগলো ফারা। কোমর স্পর্শ পেয়ে চমকালো ফারা। নিজ হাত কারো বুকের বা পাশে অনুভব করতে পারছে সে। ধুকপুক ধুকপুক শব্দটি। ইস, শুনলেও বক্ষস্থল কম্পিত হচ্ছে তার। অস্থির চিত্তে সরতে চাইল। চোখ বন্ধ করো, বুকে মাথা রেখে আমার হৃদয় স্পন্দন শোনো। নারী সত্তা ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে ফারার। পৃথিবীতে এই শব্দটি কি সবচেয়ে সুন্দর? আজ ফারার নিকটে এই পুরুষের হৃদয় স্পন্দন এত সুন্দর লাগছে কেন? নিজেকে পুরুষ্ঠ বক্ষে দেখে ছটফট করতে লাগলো। আপনার হৃদয় স্পন্দন খুব বাজে। মাংসপিণ্ড লাফাচ্ছে কেন? বাচ্চাদের মতো কথা। দারুণ লাগলো তাসফিনের নিকটে। আলগোছে হাঁটুর নিচ দিয়ে পা গড়িয়ে করে তুলে নিল তাকে। হৃদয় স্পন্দন খুব বাজে, লাফাচ্ছে আপনার সান্নিধ্য পাওয়ার জন্য সুখ। লজ্জায় আতকে অতিষ্ঠ হয়ে উঠেছে ফারা। নির্লজ্জ পুরুষ, তাই তো বেফাস কথাবার্তা বলে তাকে। সে কি বোঝে না তাতে নারী সত্তা কাঁপিয়ে তোলে অনায়াসে? ম্যাডাম, আমাকে আটকালে ফলটা কিন্তু মোটেও ভালো হবে না। আর হ্যাঁ, ভুলে গেলেন যার সময় কি বলছিলাম? আমার সব সুখ আপনার মাঝে গচ্ছিত আছে। এবার ফেরত দেন সুদ সমেত। চঞ্চল কিশোরী আটকে দেওয়া হয়েছে শিকলে। তাকে নয়, তার মনকে। কথায় মেলারা আজ বিদায় নিয়েছে। অধর দুটিতে যেন অদৃশ্য টেপ লাগিয়ে দিয়েছে কেউ। লজ্জায় নিমজ্জিত অন্তঃস্থল। এত লজ্জা রাখবে কোথায় সে? কি ম্যাডাম, কথা বলেন। দুরু দুরু অনৈতিক হৃদয় স্পন্দন। এই হৃদপিণ্ডটা আজ ধোকা দিচ্ছে। কেমন ধুকপুক করছে। এটা যদি তাসফির শুনতে পায় তাহলে কি হবে? অন্ধকার স্বর্গ এক চিলতে আলো নেই কোথাও। বক্ষ মাঝে এক অষ্টাদশীকে আঁকড়ে ধরে আছে সুদেহী তাসফিন। বলিষ্ঠ হাতের বাঁধনে জড়ায় ফারা। টুকরো টুকরো চুমু এঁকে দিচ্ছে ললাটে। হৃদয়ে দোলা লেগেছে। তলপেটে থাকা প্রজাপতিগুলো উঠতে চাইছে। স্বামী আদর বুঝি এটাই? হয়তো। কম্পিউটার টেনে ঢেকে নিল নিজেদের। গুটিসুটি হয়ে শুয়ে রইল ফারা। সুখ? জি। ঘুমাবো। চোখ দুটো ছোট হয়ে এলো ফারার। ঘুমাক, কিন্তু ফারাকে বসে কেন? সে কি করবে? ঘুমান। শব্দটি বিরক্তের ন্যায় উচ্চারণ করে তাসফিন। ছোটদের বিয়ে করা আরেকটা ঝামেলা। তাদের বোঝাতে বোঝাতে অর্ধেক জীবন শেষ। উফ, তাল বউটা কবে বুঝবে তাকে? হাঁটুর বয়সী এই মেয়েটা তাকে সামলানোর ক্ষমতা রাখে না।
অথচ নিজের সবটা তার উপর ছেড়ে দিয়েছেন লেফটেন্যান্ট যে।